এই ছেলেটা মন চাইলেই যে কোনো সময় সিংহ হয়ে যেতে পারে, আর সে এমন একটা স্কুলে ভর্তি হয়েছে যেখানে কেবলমাত্র সুপার পাওয়ারওয়ালা বাচ্চারাই ভর্তি হতে পারবে। কিন্তু সুপার পাওয়ারওয়ালা বাচ্চারা কি নিজেদের পাওয়ার কন্ট্রোল করতে পারবে, নাকি তা মানুষদের জন্য হবে এক অভিশাপ? আমাদের আজকের গল্প শুরু হয় পাহাড়ি কিছু লায়ন দেখিয়ে, যেগুলো বাচ্চা কাচ্চা সহ পুরো পরিবার নিয়ে পাহাড়ের উপর দিয়ে হাঁটাহাঁটি করছিল। পুরো দলের মধ্যে অনেকগুলো লায়ন ছিল, যাদের মধ্যে সব থেকে বয়স্ক লায়ন হচ্ছে তাদের বাবা। সে তাদের বলে, দেখো ছেলেরা, আমাদের খুব সাবধানে চলতে হবে, বিশেষ করে মানুষের থেকে, কারণ মানুষেরা খুব দ্রুত রং বদলায়, তারা আমাদেরকে পেলে মেরে ফেলবে। এটা শুনে সেখানে থাকা ছোট্ট লায়ন বলে, কেন, আমরা কি অপরাধ করেছি? মানুষ আমাদের কেন মেরে ফেলতে চায়? আমরা তো মাউন্টেন লায়ন, আমরা তো পাহাড় ছেড়ে কখনো লোকালয়ে যায় না, মানুষের উপর আক্রমণও করি না, তাহলে কেন তারা আমাদেরকে মেরে ফেলতে চায়? উত্তরে বড় লায়ন বলে, দেখো বাবা, মানুষের কোনো বিশ্বাস নেই, তারা যখন তখন মত পরিবর্তন করে তাদের সুবিধার জন্য। এটা শুনে ছোট্ট লায়ন অনেক হতাশ হয়ে যায়, তবে তার মানুষের প্রতি অনেক আগ্রহ জন্মায়। তার জানার আগ্রহ জাগে মানুষ কেন এমন করে। এটা জানার জন্য সে একদিন পরিবার থেকে আলাদা হয়ে মানুষের ধারে কাছে চলে যায়। কাহিনী পরিবর্তন হয় আর একটি ছোট্ট বাচ্চাকে দেখানো হয়। সে ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায়। ছেলেটির নাম জয়। সে এতক্ষণ ধরে স্বপ্নে এসব দেখছিল। কাহিনীর টুইস্ট এখানেই শুরু। সে এই লায়নের স্বপ্ন দেখেছে, কারণ স্বপ্ন দেখা সেই ছোট্ট লায়নের বাচ্চাটি আর কেউ নয়, এটা জয় নিজেই। তার বাবার হাজার নিষেধ করা সত্ত্বেও সে মানুষের সম্পর্কে জানার জন্য নিজের রূপ পরিবর্তন করে লায়ন থেকে মানুষে ঘনবসতির মধ্যে চলে আসে। দেখতে অনেক কিউট হয়। সেখানে থাকা এক পরিবার তাকে তাদের সাথে বাড়িতে নিয়ে যায়, তাকে নিজের সন্তানের মতো করে মানুষ করতে থাকে। মানুষের সাথে থাকতে থাকতে বহুদিন নিজের রূপ পরিবর্তন না করায় জয় তার রূপ পরিবর্তন করার শক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলছিল। জয় অনাথ বলে তাকে ওই পরিবারে নিজেদের সন্তানদের মতো মানুষ করে। সেখানে তার একজন বড় ভাই, একজন ছোট বোন এবং বাবা মা ছিল। তারা তাকে এতটাই ভালোবাসতো যে সে কখনো অনাথ অনুভব করে না। আর পরিবারের লোকেরাও জানে না সে একটি মাউন্টেন লায়ন। তারা যখন একসাথে খেতে বসছিল, তখন তারা টিভির সংবাদে দেখতে পায় কিছু পাখি মিলে একটা প্লেনের উপর আক্রমণ করেছে। প্লেনটি কোনো উপায় না পেয়ে ইমার্জেন্সি ল্যান্ডিং করে। যদিও এতে কারো জীবন যায়নি, তবে এটা প্রথম নয়। প্রায় দেখা যেত বিভিন্ন পশু পাখি এমন ভাবে দল বেঁধে মানুষের উপরে হামলা করছে। দেখে মনে হতো তারা প্ল্যান করে যুদ্ধে নেমেছে। এরপর তারা খাওয়া দাওয়া শেষ করে জয়কে নিয়ে একটি নতুন বোর্ডিং স্কুলের দিকে রওনা হয়। জয় আসলে সেখানে যেতে চাচ্ছিল না, তবে একটা দিক ভেবে সে রাজি হয়ে যায়, কারণ নতুন পরিবেশে গেলে সে নতুন ধরনের কিছু শিখতে পারবে। এতে তার জ্ঞান অনেক বৃদ্ধি পাবে। সে মূলত মানুষের মধ্যে এসেছিল মানুষ সম্পর্কে ভালোভাবে জানতে, তাই স্কুল তার জন্য একটি ভালো জ্ঞান অর্জনের জায়গা হতে পারে। এটা ভেবে সে রাজি হয়ে যায়। তারা সবাই মিলে জয়কে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। স্কুলে পৌঁছানোর পর সেখানের প্রধান শিক্ষিকা লিজা তাদেরকে ওয়েলকাম জানায়, আর জয়ের মাকে বলে, আপনাদের একটুও টেনশন করতে হবে না, এখানে জয় খুব ভালোভাবেই থাকতে পারবে। সবাই এখানে খুব মিলেমিশে থাকে। জয়ের পরিবার চলে যেতেই লিজা জয়কে বলে, আমি তোমার সম্পর্কে সবটাই জানি, তুমি যে শেপ শিফটার তা আমরা ভালো করেই জানি। বন্ধুরা, যারা শেপ শিফটার কি জানো না, তারা জেনে নাও। শেপ শিফটার বলতে তাদের বোঝায় যারা নিজের রূপ পরিবর্তন করতে পারে। প্রধান শিক্ষিকা তাকে আরো বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে যারা আছে তারা সবাই শেপ শিফটার। এখন তুমি আমাকে বলো, তুমি আসলে কোন ধরনের প্রাণী? জয় বুঝতে পারে এখানে আর মিথ্যা বলে লাভ নেই, তাই সে সবটা সরল মনে স্বীকার করে এবং বলে, আমি হচ্ছে মাউন্টেন লায়ন। এটা শুনে লিজা যতটা না অবাক হয়, তার চেয়েও বেশি খুশিও হয়, কারণ তাদের স্কুলে অন্য সব প্রাণী ছিল, তবে লায়ন খুব একটা দেখা যেত না। তাই বনের রাজাকে পেয়ে লিজা অত্যন্ত খুশি হয়ে যায়। জয়কে বাকি সবার সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে যাওয়া হয়। সবাই তাকে দেখে খুশি হলেও জেফ্রি নামের একটি ছেলে তাকে দেখে একটুও খুশি হয়নি। জেফ্রি মূলত একজন নেকড়ে। সে তার পজিশন হারানোর ভয় পাচ্ছিল, কারণ সে ভালো করে জানতো বনের রাজা সিংহ। যতদিন সিংহ ছিল না ততদিন সেখানে একাই রাজত্ব করেছে, কিন্তু এখন তো সিংহ চলে এসেছে, তাই তারা নেতাগিরি থাকবে না। এটা ভেবে সে শুরুতেই জয়ের সাথে ঝামেলা করা শুরু করে দেয়, কিন্তু সেখানে প্রধান শিক্ষিকা থাকার কারণে কিছু করতে পারে না। লিজা তাদের ঝগড়া থামিয়ে দেয়। স্কুলে মাউন্টেন লায়ন ভর্তি হয়েছে এটা শুনতে পেয়ে জয়ের সাথে দেখা করতে অ্যান্ড্রিও নামের একজন লোক আসে। এই স্কুলটা আসলে অ্যান্ড্রিও নিজের। সে সারা দুনিয়ার থেকে খুঁজে খুঁজে শেপ শিফটারদের এখানে নিয়ে আসে। আসলে সে নিজেও একজন শেপ শিফটার। শুধু শেপ শিফটার নয়, সে নিজেও একজন মাউন্টেন লায়ন। অ্যান্ড্রিও জয়ের কাছে জানতে চাই সে তার পরিবারের সাথে যোগাযোগ
রেখেছে কিনা। কিন্তু জয় বলে, আমি তাদেরকে ছেড়ে আসার পরে তাদের সাথে আর কখনো দেখা বা যোগাযোগ করিনি, এমনকি আমি এখন চাইলেও নিজের রূপ পরিবর্তন করতে পারি না। অ্যান্ড্রিও তাকে আশ্বস্ত করে জয়কে তার শক্তি ফিরিয়ে দিবে। নিজের শক্তির উপরে কন্ট্রোল আনার জন্যই এই একাডেমি তৈরি হয়েছে। এরপর জয়কে তার রুমে নিয়ে আসা হয়। সে এখন থেকে এখানেই থাকবে। সে তার রুমমেটের সাথে পরিচিত হয়। তার রুমমেট একটি কাঠবিড়ালি। এখন থেকে তারা একসাথে থাকবে। এই স্কুলের একটি বিশেষ নিয়ম রয়েছে, এখানে কোনো প্রাণীর সাথে লড়াই করতে পারবে না। শুধুমাত্র লড়াই করার জন্য নির্ধারিত ক্লাস টাইমে লড়াই অনুসরণ করতে পারবে। তাই সিংহের খাঁচায় কাঠবিড়ালি নিশ্চিন্তে ঘুরে বেড়াবে, কিন্তু সিংহের কিছু বলার থাকবে না। ঠিক তখনই ক্লাসের সময় হয়ে যায়। তাই লিলি জয়কে সাথে করে নিয়ে ক্লাসের দিকে যেতে থাকে। ক্লাস মূলত একটি জঙ্গলের ভিতরে হবে। জঙ্গল দিয়ে যাওয়ার পথে মিয়া নামের একটি মেয়ের সাথে তাদের দেখা হয়। মিয়া লিলির বান্ধবী। সে মূলত একটি পাহাড়ি হরিণ। ক্লাসে প্রবেশ করতেই সবাইকে নিজ নিজ জায়গায় দাঁড়াতে বলা হয়। আজকের ক্লাসের প্রফেসরের নাম ডেভিড। সে সবাইকে নিজের শক্তি কন্ট্রোল করা শেখাচ্ছিল, যাতে সবাই নিজের ইচ্ছামতো নিজের রূপ পরিবর্তন করতে পারে। জয় ক্লাসে নতুন হয়। শুরুতে তাকে নিজের রূপ পরিবর্তন করতে বলা হয়, কিন্তু জয় কোনোভাবেই নিজের আসল রূপে ফিরতে পারছিল না। বহু বছর মানুষের মধ্যে থেকে সে তার রূপ পরিবর্তনের ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছে। তার এই অবস্থা দূর থেকে দেখে তাদের প্রিন্সিপাল লিজা খেয়াল করছিল। সে জয়ের কাছে এসে বলে, তুমি চোখ বন্ধ করে তোমার পরিবারের কথা কল্পনা করো, তাহলেই তুমি তোমার আসল রূপে ফিরে যেতে পারবে। জয় যখনই চোখ বন্ধ করে তার বাবার কথা চিন্তা করে, সে সাথে সাথে লায়নে পরিণত হয়। আর এটা দেখে বাকি বাচ্চারাও অনেক খুশি হয়ে যায়। তারাও তাদের নিজস্ব রূপে চলে আসে। ক্লাস শেষে তাদের পরিচয় হয় নতুন এক সদস্যের সাথে, যে একটা ষাঁড়। তার নাম ব্যান্ডন। এখন থেকে ব্যান্ডনও তাদের সাথেই থাকবে। তারা তিনজন এক রুমে থাকার কারণে তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা তিনজনে মিলে যখন ক্যান্টিনে খেতে যায়, তখন জেফ্রি তার দলবল নিয়ে জয়ের পথ আটকে দাঁড়ায়। জেফ্রির দলের সবাই তার মতো নেকড়ে। তারা দলবল নিয়ে বাকি সব জানোয়ারদের খুবই বিরক্ত করে বেড়াতো। এটা জয়ের অত্যন্ত খারাপ লাগে। সে জেফ্রিকে বলে, এমনটা কেন করছো? তাদের কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। ঠিক তখনই এক শিক্ষক এসে তাদেরকে থামিয়ে দিয়ে বলে, আর কখনো নির্ধারিত ক্লাসের বাইরে লড়াই করতে যেন না দেখি। পরের দিন সকালেই লড়াইয়ের জন্য নির্ধারিত ক্লাসে সবাই উপস্থিত হয়, যেখানে সবাই লড়াই প্র্যাকটিস করবে, কিন্তু কেউ কাউকে প্রাণে মেরে ফেলতে পারবে না। এমনকি প্রাণে মেরে ফেলার মতো আঘাতও করতে পারবে না। শুধু লড়াইয়ের টেকনিকগুলো অনুশীলন করবে, যাতে বাইরের শত্রু আসলে নিজেদেরকে রক্ষা করতে পারে। সেখানে উপস্থিত থাকা একটি মেয়ে ভাল্লুকের সাথে ব্যান্ডনের লড়াই হয়। আগে থেকে লড়াই করার টেকনিক না জানা থাকায় এই লড়াইয়ে ব্যান্ডন হেরে যায়। এরপর সে ভাল্লুকের সাথে লড়াই করার জন্য জয়কে বলা হয়, কিন্তু জয় অনেক চেষ্টা করেও নিজের রূপ পরিবর্তন করতে পারছিল না। তখনই সেখানে উপস্থিত হয় অ্যান্ড্রিও। অ্যান্ড্রিও অন্য বাচ্চাদের থেকে জয়কে একটু আলাদাভাবে দেখছিল, কারণ সেও মাউন্টেন লায়ন, মানে তার নিজেরই স্বজাত। সে একটি থলেতে জয়ের জন্য মাউন্টেন লায়নের শরীরের অংশ নিয়ে এসেছে, যার গন্ধ নেওয়ার সাথে সাথে সে লায়নে পরিণত হয়ে যায় আর খুব সহজেই এই লড়াই জিতে যায়। লড়াই শেষে অ্যান্ড্রিও তাকে সেই থলে দিয়ে বলে, এটা তোমার কাছে রাখো, যাতে তোমার রূপ পরিবর্তন করতে কষ্ট না হয়। অ্যান্ড্রিও চলে যাওয়ার পরে সেখানে জেফ্রি তার দলবল নিয়ে আসে আর তাকে রাতে মাঠে এসে মারামারি করার চ্যালেঞ্জ করে যায়। সে বলে, শালা ভীতু একটা, যখনই আসি তোকে মারতে তখনই কারো না কারো সাহায্য নিয়ে বেঁচে যাস। এসব শুনে জয় প্রচন্ড পরিমাণে রেগে যায় আর ভাবতে থাকে, আমি একটা লায়ন আর ওরা সাধারণ নেকড়ে, ওদের এত সাহস কি করে হয় আমাকে চ্যালেঞ্জ করার? তাই সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। আর এভাবেই আমাদেরকেও অনেকে কথার ফাঁদে ফেলে রাগিয়ে দেয়। তোমরা এসব কথায় কখনো কান দিবে না। এসব বলে রাগিয়ে দিয়ে আমাদেরকে বিপদে ফেলতে চায় কিছু দুষ্টু লোক। মনে রাখবে, রেগে গেলেই হেরে যাবে। জীবনে যে কোনো সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নেওয়ার চেষ্টা করবে। জয় রাতে তার রুমমেটদের নিয়ে সেখানে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে জেফ্রি একা নয়, বাকিরাও তার সাথে লড়াই করার জন্য রেডি হয়ে আছে। তবে সে ভয় না পেয়ে লড়াই করতে প্রস্তুত হয়ে যায়। জয় যেহেতু লড়াই করার পদ্ধতি শেখেনি, তাই সে একা তিন নেকড়ের সাথে পেরে উঠছিল না। তাই তাকে সাহায্য করতে তখন ব্যান্ডন ষাঁড়ের রূপে চলে আসে আর বাকিদের হারিয়ে দেয়। পরের দিন সকালে অ্যান্ড্রিও জয়কে নিয়ে লং ড্রাইভে বের হয়। সে জয়কে বলে, দেখো, কাল রাতে তোমার আর জেফ্রির মধ্যে যা হয়েছে তা আমি সবটাই শুনেছি। তবে এটা শুনে অনেক লজ্জা লেগেছে যে তুমি তাদের সাথে একা লড়াই করে জিততে পারোনি। জয় বলে, আমি একা, তারা তিনজন, কি করে পারবো? অ্যান্ড্রিও তখন তাকে বলে, এটা কোনো কথা না, তুমি একটা লায়ন, এরকম তিনজন নয় 30 জন আসলেও তুমি তাদেরকে খুব সহজেই হারিয়ে দিতে পারবে। প্রয়োজনে আমি তোমাকে সেই প্রশিক্ষণ দেব। ড্রাইভ শেষে যখন অ্যান্ড্রিও জয়কে আবার স্কুলে নামিয়ে দিতে চাই, তখন সেখানে স্কুলের প্রধান শিক্ষিকা এসে তাকে বলে, দেখো, তুমি যদি জয়কে আলাদাভাবে কেয়ার করো তাহলে এটা অন্য স্টুডেন্টদের উপর বাজে প্রভাব ফেলবে। কিন্তু তার কথাকে গুরুত্ব না দিয়ে অ্যান্ড্রিও বলে, জয় একটা মাউন্টেন লায়ন, তাই তাকে সেরা ট্রেনিং দিতে হবে আর এটা আমি নিজেই দেব। এদিকে স্কুলে ফিরতে
দুজনকেই মারামারি করায় জয় এবং জেফ্রি দুজনকেই তাদের শিক্ষক শাস্তিস্বরূপ রান্নাঘরে কাজ করতে দেয়। পরের সিনে দেখা যায় মিয়া জয়কে সাথে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। সেখানে গিয়ে তারা দেখতে পায় কিছু শিক্ষক ও ছাত্র মিলে গোপনে মিটিং করছে। মিয়া তাকে জানায় এরা মূলত এখানে বসে মানুষকে কি করে ডিস্টার্ব করা যায় সেই গোপন প্ল্যান করছে। মিটিং চলাকালীন সময়ে সেখানে একটা বাজ পাখি আসে। বাজ পাখিটি অন্য কেউ নয়, সে হচ্ছে প্রধান শিক্ষিকা লিজা। এটা দেখে তো জয় একদম অবাক হয়ে যায়। লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখার পর তারা সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় জয়কে স্পেশাল ট্রেনিং দেওয়ার জন্য সেখানে অ্যান্ড্রিও আসে। শিকার শেখানোর জন্য জয়কে সাথে করে জঙ্গলে নিয়ে যায়। জয় খুবই ট্যালেন্টেড একটা বাচ্চা, তাই খুব সহজেই সে শিকার করার কৌশল আয়ত্ত করে ফেলে এবং অল্প কিছুক্ষণের মধ্যে অনুশীলন শেষে সে তার প্রথম শিকার করে। এই খবর দ্রুত সমস্ত স্কুলে ছড়িয়ে পড়ে। সবাই তাকে বাহবা দিলেও তার কাছের বন্ধু মিয়া উদাস হয়ে বসে থাকে। জয় মিয়ার কাছে গিয়ে বসে, কিন্তু তাকে কিছু না বলেই মিয়া সেখান থেকে উঠে যায়। জয় তখন লিলির কাছে গিয়ে জানতে চায় মিয়ার কি হয়েছে, সে আমার সাথে এরকম ব্যবহার কেন করছে। তখন লিলি তাকে জানায় মিয়া সবসময় ভাবতো তুমি হয়তো অন্য সবার মতো হবে না, অন্য প্রাণীদের শিকার করার মধ্যেই নিজের সফলতা খুঁজবে না, কিন্তু তুমিও অন্য প্রাণীদের থেকে ব্যতিক্রম না। মিয়ার বাবা মাকে মাউন্টেন লায়ন মেরে ফেলেছিল, তাই সে মাউন্টেন লায়নদের ঘৃণা করে। সে তোমার মধ্যে মায়া মমতা দেখে ভেবেছিল তুমি হয়তো তাদের মতো হবে না, কিন্তু আজ শিকারের খবর জানতে পেরে সে অনেক কষ্ট পেয়েছে। ওই দিন রাতে জয় দেখতে পাই জেফ্রি ও তার দলবল একত্রে কোথায় যাচ্ছে। জয় তাদের পিছু নেয়। সেখানে গিয়ে জয় দেখতে পাই জেফ্রি ও তার বন্ধুরা মিলে একটা ফ্যাক্টরিতে আক্রমণ করছে। সেখানে থাকা গার্ডকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় এবং তারপরে ফ্যাক্টরির সব তার দাঁত দিয়ে ছিঁড়তে থাকে। জয় তাদের পেছন থেকে বাধা দিলে জেফ্রি ও তার দলবল জয়কে বলে তোর তো সাহস কম না, তুই আমাদের ফলো করেছিস, আজকে তোকে কে বাঁচাবে, তোকে এখনই মেরে আলু ভর্তা বানিয়ে দেব। তাদের মধ্যে লড়াই হওয়ার ঠিক আগ মুহূর্তে সেখানে অ্যান্ড্রিও চলে আসে। সে জেফ্রিকে বলে এখানে হট্টগোল করো না, সবাই জেনে যাবে, দ্রুত লুকিয়ে পড়ো। এটা শুনে জয় একদমই অবাক হয়ে যায়। আরে কি হলো এটা, তার মানে এই সব কিছুর পেছনে অ্যান্ড্রিও আছে। অ্যান্ড্রিও জয়কে বলে আমি সব বুঝিয়ে বলছি, তুমি আমার সাথে চলো। জয়কে নিয়ে অ্যান্ড্রিও তার ঘরে চলে আসে। সেখানে এসে জয়কে বলে তুমি যে ফ্যাক্টরিটাকে দেখছো, এই ফ্যাক্টরি তৈরির জন্য অর্ধেক বন উজাড় করে ফেলা হয়েছে, কত পশু পাখি গৃহ ছাড়া হয়েছে। এই ফ্যাক্টরিতে তৈরি হয় ক্ষতিকারক কেমিক্যাল, যা বাতাসের সাথে মিশে পশু পাখির অস্তিত্বকে হুমকির মুখে নিয়ে আসে। এমনকি এই ফ্যাক্টরি করার সময় কিছু শিকারী এখান থেকে পশু পাখিদের সরিয়ে ফেলতে নির্বিচারে গুলি করে মেরেছে। আমার স্ত্রী সন্তানকেও মেরে ফেলেছে। তাদের তো কোনো দোষ ছিল না, তারা কারো উপর কোনো আক্রমণ করেনি, লোকালয়ে যায়নি, নিজেদের ঘরের আশেপাশেই ঘুরছিল। এখন তুমি বলো, আমি আমার ঘরে থাকার পরও আমাকে মরতে হচ্ছে, এটা কি করে মেনে নেব আমি? তাই বিগত 50 বছর ধরে আমরা আমাদের রূপ পরিবর্তন করে মানুষের মধ্যে ঢুকে গিয়েছি। মানুষের বিভিন্ন সংস্থার মাধ্যমে পশু পাখিদের বাঁচানোর আন্দোলন করে যাচ্ছি, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। মানুষ বেপরোয়া ভাবে গাছপালা কেটে বন উজাড় করে নিজেদের প্রয়োজন মিটাচ্ছে। তাদের ভালো থাকায় তাদের কাছে একমাত্র উদ্দেশ্য। এতে বনের সব পশু পাখি মারা গেলেও তাদের কোনো কিছু যায় আসে না। এসব শুনে তো জয় সত্যি বাকরুদ্ধ হয়ে যায়। শুধু জয় না, বন্ধুরা তোমরাও একটু ভাবো, কথাগুলো তো মিথ্যে নয়। মানুষ যেভাবে গাছপালা কাটা শুরু করেছে, পশু পাখির আবাসস্থল নষ্ট করা শুরু করেছে, এটা কি পরিবেশের জন্য একটুও ভালো? জয় আসলে কোন পক্ষ নেবে তা বুঝে উঠতে পারছিল না। যদিও সে মানুষদের ক্ষতি করতে চায় না, তবুও মানুষদের ব্যবহার মেনে নিতে পারছিল না। তাই সে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে অ্যান্ড্রিওকে বলে আমাকে কিছু সময় দাও সিদ্ধান্ত নেওয়ার জন্য। এটা বলে সেখান থেকে চলে যায়। পরের দিন মিয়া, জয় ও ব্যান্ডন একত্রে খেলা করছিল। সে সময় ব্যান্ডন তার কন্ট্রোল হারিয়ে একটা গাড়িতে গিয়ে ধাক্কা খায়। যদিও কেউ আহত হয়নি, তবে গাড়ির অবস্থা একদমই খারাপ হয়ে যায়। আরেকটু হলে হয়তোবা কেউ গুরুতর আহত হতো। সব থেকে অবাক করা ব্যাপার, গাড়িটা অন্য কারো নয়, জয়ের বাবা মার। জয়ের সাথে দেখা করতে আসার সময় তাদের সাথে এই ঘটনাটা ঘটে। এখানে আসার পর তার বাবা মা দেখে জয় এখানে অনেক হাসি খুশি আছে, তাদের ছেলে ভালো আছে। এটা দেখে তারা অনেক খুশি হয়। তারা যাওয়ার সময় জয়কে বলে আগামী রবিবার আমরা সবাই মিলে বনভোজনে যাচ্ছি, তোমার তো রবিবার স্কুল বন্ধ থাকে, তুমি ওই দিন আমাদের সাথে যাবে। জয় তো অনেক খুশি হয়ে যায়, কারণ অনেকদিন পর পরিবারের সাথে একসাথে কোথাও ঘুরতে যাবে, এটা ভেবেই সে অনেক খুশি হয়ে যায়। জয়ের পরিবার চলে যাওয়ার সাথে সাথেই তার কাছে অ্যান্ড্রিওর ফোন আসে। সে জয়কে বলে রবিবার আমাদের একটা বড় মিশন আছে, সেখানে কি তুমি আমাদের সাথে যোগ দিবে? জয় সরাসরি তাকে না বলে দেয় আর বলে ওই দিন সে পরিবারের সাথে পিকনিকে যাবে। জয় অনেক বেশি চিন্তিত
চিন্তিত ছিল সে মানুষের পক্ষে যাবে নাকি পশু পাখিদের পক্ষে থাকবে। সে একটি গাছের ডালে উদাস হয়ে বসে একটি কাকের সাথে গল্প করছিল। ঠিক তখনই সেখানে একদল শিকারী জয়ের উপরে গুলি চালায়। জয় পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু শিকারীরা ড্রোন দিয়ে তাকে খুঁজে বের করে ফেলে। এমনকি তাকে খুঁজে বের করার জন্য তার পেছনে কুকুর ছেড়ে দেয়। তার সাথে থাকা সেই কাকটিও একটি শেপ শিফটার। সে প্রথমে ড্রোনটিকে নষ্ট করে দেয়, তারপর জয়কে পথ দেখিয়ে স্কুলের দিকে নিয়ে যায়। জয় কিছুটা আহত হয়। তার আহত হওয়ার খবর পেয়ে অ্যান্ড্রিও দৌড়ে চলে আসে আর সে জয়কে বলে, আমি তোমার আসল পরিবারের খবর নিয়েছি, তাদেরকেও শিকারীরা মেরে ফেলেছে। এবার তুমি সিদ্ধান্ত নাও, আজকের এই কাহিনীর পর এখনো কি তুমি মানুষের পক্ষেই থাকবে? জয় এসব দেখে অভিমানে অ্যান্ড্রিওর সাথে যোগ দেয়। এরপর তারা একত্রে একটি রুমে গোপন বৈঠক করে। সবাই সবার দায়িত্ব বুঝে নিচ্ছিল কিভাবে পুরো ফ্যাক্টরিটা ধ্বংস করতে হবে। অ্যান্ড্রিও সবাইকে তার মাস্টার প্ল্যান বোঝাচ্ছিল। জয় বলে, আমি আপনার সাথে আছি, তবে এতে যেন কোনো মানুষের প্রাণ না যায়, শুধুমাত্র ফ্যাক্টরিটাকে ধ্বংস করবেন। এরপর জয়ের পরিবার তাকে ফোন দিয়ে বলে, তুমি কখন আসবে? জয় তখন বলে, আমাকে ক্ষমা করো মা, আমার স্কুলে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হবে, আমার সেখানে অংশগ্রহণ করতে হবে, তাই অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে। ফোন রাখতেই লিলি আর ব্যান্ডন আসে। তারা জয়কে বলে, তুমি আমাদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ, তুমি সবার সাথে কোথায় যাচ্ছ, কি এমন কাজ করছো, আমাদেরকে বলো। কিন্তু জয় তাদেরকে উত্তর দেয়, এখন কিছু বলার সময় নেই, আমি পরে তোমাদেরকে সবকিছু বুঝিয়ে বলবো। প্ল্যান মোতাবেক সবাই ফ্যাক্টরির উপরে চলে আসে। সেখানে থাকা অনেকগুলো কাঠের গুঁড়ি ফ্যাক্টরির মেশিনগুলোর উপরে ফেলে সব মেশিন নষ্ট করে ফেলে। এই প্ল্যান মোতাবেক আগাতে থাকে। ঠিক তখন জয়ের নজর পাহাড়ের নিচের দিকে যায়। সে দেখতে পায় কাঠের গুঁড়িগুলো যেখানে গিয়ে পড়বে ঠিক সেখানেই তার পরিবার পিকনিক করতে এসেছে। সে সবাইকে দৌড়ে গিয়ে কাজ বন্ধ করতে বলে, কিন্তু কেউ তার কোনো কথায় পাত্তা দেয় না। তখন সে সাথে সাথে অ্যান্ড্রিওকে কল করে, কিন্তু অ্যান্ড্রিও বলে, এরকম বড় বড় মিশনে কিছু মানুষের জীবন তো যাবেই, তাছাড়া এই মানুষগুলো তো তোমার আসল বাবা মা না। দেখলে বন্ধুরা, অন্যের জন্য তৈরি ফাঁদে যখন নিজে পড়ে যায় তখন সবাই বুঝতে পারে। যাই হোক, এই কথা শোনার পর জয়ের রাগে জ্বলে ওঠে, কিন্তু জয় একা এত লোকের সাথে কিভাবে লড়বে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন সেখানে লিলি আর ব্যান্ডনও চলে আসে, কিন্তু সেখানে থাকা প্রত্যেকে তাদের উপরে আক্রমণ করে। এমনকি অ্যান্ড্রিও এসে জয়ের উপরে আক্রমণ করে। তাদের লড়াইয়ের সময় দড়ি ছিঁড়ে সেই কাঠের গুঁড়িগুলো নিচের দিকে পড়তে থাকে। জয়ের পুরো পরিবার বিষয়টি দেখে সেখান থেকে দ্রুত সরে গেলেও জয়ের ছোট বোনের কানে হেডফোন থাকায় সে কিছুই শুনতে পায় না। তার উপরে কাঠের গুঁড়িগুলো পড়বে ঠিক তার আগ মুহূর্তে সে তার বোনকে বাঁচিয়ে ফেলে। বোনকে বাঁচিয়ে জয় অ্যান্ড্রিওর কাছে গিয়ে চিল্লাতে থাকে আর বলে, তুমি কথা দিয়েছিলে মানুষের কোনো ক্ষতি করবে না, কিন্তু তুমি তোমার কথা রাখোনি, আমি আর তোমার সাথে কাজ করব না, এমনকি তোমাদের মিশনও সফল হতে দিব না। এরপর জয় স্কুলে ফিরে গেলে সবাই তাকে অনেক বাহবা দিতে থাকে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।